টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। পরীক্ষা হবে দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, নগর বণিক ও বাণিজ্য। এই তিনটি অধ্যায় পরীক্ষা হবে। পাশের নম্বর বিভাজন দেয়া আছে, দেখে নেবে কোন অধ্যায় থেকে কত নম্বর পড়বে। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1538 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন খ, ষড়কি আজম নির্মাণ করেন বাবর, আকবর, শেরশাহ। সঠিক উত্তরটি হবে ষড়কি আজম নির্মাণ করেন শেরশাহ। পরে প্রশ্ন গ, বীরবলের নাম ছিল বৈরাম খান, মহেশ দাস, বীরেশ্বর দাস। সঠিক উত্তরটি হবে বীরবলের নাম ছিল মহেশ দাস। নেক্সট কোশ্চেন, চৈতন্য ভাগবত রচনা করেছিলেন কৃষ্ণদেব রায়, শ্রী চৈতন্য, বৃন্দাবন দাস। সঠিক উত্তরটি হবে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন বৃন্দাবন দাস। নেক্সট কোশ্চেন, বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন তিরুমল, বলবন, হাসান গঙ্গু। সঠিক উত্তরটি হবে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন হাসান গঙ্গু। পরে প্রশ্ন চ, বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় 1500 খ্রিস্টাব্দে, 1530 খ্রিস্টাব্দে, 1538 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় 1538 খ্রিস্টাব্দে। 2 দাগ, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, মালিক কাফুর কে ছিলেন? উত্তরটা দেখো, মালিক কাফুর দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। পরে প্রশ্ন খ, সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন? উত্তর হবে সিন্ধু প্রদেশে মোহাম্মদ বিন কাসিম প্রথম জিজিয়া কর চালু করেন। পরে প্রশ্ন গ, আকবরনামা কে রচনা করেন? উত্তর হবে আকবরনামা রচনা করেন আবুল ফজল। নেক্সট কোশ্চেন, কাকে চিরাগি দিল্লি বলা হয়? উত্তর হবে শেখ নাসির উদ্দিনকে চিরাগি দিল্লি বা দিল্লির প্রদীপ বলা হয়। নেক্সট কোশ্চেন, বিলগ্রামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে বিলগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুন এবং আফগান সেনানায়ক শের খানের মধ্যে হয়েছিল। নেক্সট কোশ্চেন, মুঘল রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত কে ছিলেন? উত্তর হবে মুঘল রাজসভায় আসা ইংরেজ দূত ছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত টমাস রো। 3 দাগ, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, প্রতি প্রশ্নের মান 2 করে। 3 দাগের ক, খলজি বিপ্লব কি? উত্তরটা দেখো, 1990 খ্রিস্টাব্দে জালাল উদ্দিন ফিরোজ খলজি অসুস্থ কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুসমাসকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। হিন্দুস্তানি অভিজাতদের নেতা জালাল উদ্দিন সিংহাসনে বসায় ভারতে খলজি হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায় আর ইলবারি তুর্কিদের ক্ষমতা কমে যায়। দিল্লির ক্ষমতার এই পালাবদল খলজি বিপ্লব নামে পরিচিত। নেক্সট কোশ্চেন খ, 12 ভূঁইয়া কাদের বলা হতো? উত্তরটা দেখো, জাহাঙ্গীরের আমলে বাংলার হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন। এদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12-র অনেক বেশি। এদের মধ্যে কয়েকজন ছিলেন ঈসা খাঁ ও তার পুত্র মুসা খাঁ, সোনারগাঁও, কেদার রায়, শ্রীপুর, প্রতাপাদিত্য, যশোর খুন্না, ওসমান খাঁ, সিহট্ট, মজলিস কুতুব, ফরিদপুর, রামচন্দ্র, বখরগঞ্জ, অনন্ত মাণিক্য, নোয়াখালী প্রমুখ। নেক্সট কোশ্চেন গ, দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবের পতনের জন্য কতটা দায়ী? উত্তরটা দেখে নাও, খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের আমলে মারাঠাদের শক্তি বৃদ্ধি পায়।
ঔরঙ্গজেব তাই দক্ষিণী রাজ্যগুলিকে জয় করার উদ্যোগ নেন এবং বিজাপুর গোলকুন্ডা রাজ্যগুলি দখল করেন। এই দুই রাজ্য দখল করতে গিয়ে তাকে বহু বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চালাতে হয়। এই যুদ্ধের পরিণাম হিসাবে মুঘলদের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি ঘটে। সুদীর্ঘদিন ধরে দাক্ষিণাত্যে লড়াই চালানোর ফলে মুঘল সামরিক শক্তির অবক্ষয় ঘটে। সামরিক শক্তির উপর অনেকাংশে নির্ভরশীল মুঘল শাসন ব্যবস্থা তাই দুর্বল হয়ে পড়ে, ফলে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়। তাই বলা যায় দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবের পতনের জন্য অনেকখানি দায়ী ছিল। 4 দাগ, 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, প্রতি প্রশ্নের মান 3 করে। সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? উত্তরটা দেখে নাও। সুলতান ইলতুৎমিশ নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং তার মধ্যে প্রধান 3টি সমস্যা হল: 1. উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা। ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিনের জামাই, তাই অনেকেই তাকে কুতুবউদ্দিনের উত্তরাধিকারী হিসাবে মেনে নেননি। 2. আমিরদের বিদ্রোহ। ইলতুৎমিশের সময় দিল্লির সুলতানের বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন, আবার কয়েকজন আমির গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। 3. বৈদেশিক সমস্যা। সিন্ধুর শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর এবং পাঞ্জাবের কিছু অংশ দখল করে নেন। আবার খারজামের শাসক জালালউদ্দিন মঙ্গবরণীর সাথে মুঘল নেতা চেঙ্গিস খানের সংঘাতে ইলতুৎমিশের সাম্রাজ্যের মুঘল আক্রমণের সম্ভাবনা দেখা দেয়। পরে প্রশ্ন খ, খানুয়ার যুদ্ধকে ধর্মীয় যুদ্ধ বলা যায় না কেন? উত্তরটা দেখো। মেওয়াড়ের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের নেতৃত্বে মুঘলদের খানুয়ার যুদ্ধ বাঁধে। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর তার যোদ্ধাদের জোটবদ্ধ হওয়ার উদ্দেশ্যে বলেন যে এই যুদ্ধ তাদের ধর্মের লড়াই। অপরদিকে উত্তর ভারত থেকে বাবরকে সরানোর জন্য কয়েকজন মুসলমান শাসক রাজপুতদের সঙ্গে যোগ দেন। কাজেই বলা যায় এই যুদ্ধ ধর্মীয় যুদ্ধ ছিল না। 5 দাগ, আর 10টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। এখানে 5 নম্বর থাকবে। 5 দাগের ক, শেরশাহের শাসন সংস্কার সম্পর্কে কি জানো? উত্তরটা দেখো। সূচনা: শেরশাহ মাত্র 5 বছরের শাসনকালে এক সুষ্ঠু ও উন্নত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তার শাসন ব্যবস্থার প্রধান লক্ষ্যই ছিল মানব কল্যাণ। শেরশাহের শাসন ব্যবস্থার মানবিক দিক বলে একটা মেন পয়েন্ট করবে। শেরশাহের শাসন ব্যবস্থার মানবিক দিকগুলো দেখে নাও। 1. রাস্তা নির্মাণ। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে যাতায়াতের সুবিধার জন্য শেরশাহ বহু রাস্তা নির্মাণ করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য বাংলার সোনারগাঁ থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত নির্মিত রাস্তা সড়ক-ই-আজম। বর্তমানে এই রাস্তাটির নাম গ্যাংটক রোড। 2. বৃক্ষরোপণ ও সরাইখানা নির্মাণ। পথচারীদের সুবিধার জন্য রাস্তার দুপাশে শেরশাহ গাছ লাগানোর ব্যবস্থা করেন এবং তাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী সরাইখানা নির্মাণ করেন। 3. ডাক ব্যবস্থার প্রবর্তন। শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা সংস্কার করেন। এর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। 4. উৎপাদন শক্তি নির্ভর রাজস্ব। উৎপাদন শক্তি অনুযায়ী জমিগুলিকে ভাগ করে শেরশাহ রাজস্ব নিতেন। 5. পাট্টা। জমিতে কৃষকের অধিকার স্বীকৃতি হল তাকে পাট্টা প্রদান। 6. রাজস্ব মকুব। দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগের ফলে উৎপাদন ব্যাহত হলে রাজস্ব মকুব করা হতো। 7. বিচারের ধরন। শেরশাহের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও আধুনিক। উপসংহার: মাত্র কয়েক বছর রাজত্ব করলেও এই অল্প সময়ের মধ্যে শেরশাহ তার শাসন নৈপুণ্যের পরিচয় দেন এবং তার সংস্কারগুলিকে ভিত্তি করেই আকবর মুঘল শাসন কাঠামো সুসংহত করেন।